আপনারা নিশ্চয়ই অনুমান করছেন যে ষোড়শ সংশোধনী যে রায়, সেই রায়ের উপরে আওয়ামী লীগের যে আনুষ্ঠানিক বক্তব্য এবং সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের উপরেই আমাদের প্রতিক্রিয়া আজকে আমরা জানাবো। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছে। 799 পৃষ্ঠার ঐতিহাসিক এবং দার্শনিক দিক নির্দেশনামূলক এই দলিল, এই রায়টির মাধ্যমে বর্তমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে এটাকে একটা ম্যাগনা কার্টা বলেই আমাদের কাছে মনে হয়েছে। সত্য উদ্ভাসিত হয়েছে নির্ভীকভাবে। হতাশাগ্রস্ত জাতি এই রায়ের মাধ্যমে আশার আলো দেখতে পেয়েছে। আমরা সেই জন্য এই রায়কে স্বাগত জানিয়েছি এবং আপিল বিভাগকে অভিনন্দন জানিয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি যে সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার পূর্বেই সাবেক প্রধান বিচারপতি, বর্তমান আইন কমিশন চেয়ারম্যান বিচারপতি খায়রুল হক রায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। মনে হলো এই রায়ের ফলে তার গাত্রদাহ শুরু হয়েছে। আইন কমিশনের আসনে বসে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে মাননীয় প্রধান বিচারপতির সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, তা রীতিমতো আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। বিচারপতি খায়রুল হক তার সময়ে, যখন তিনি প্রধান বিচারপতি ছিলেন, যেসব রায় দিয়েছেন তা বাংলাদেশের গণতন্ত্রকে কতখানি ক্ষতিগ্রস্ত করেছে তা দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। পঞ্চম ও 13তম সংশোধনী বাতিলের ফলে আজ দেশে যে সাংবিধানিক রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার দেশের গণতন্ত্রকে পুরোপুরি ভঙ্গুর করে ফেলেছে। বিচারপতি খায়রুল হকের বক্তব্য আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বক্তব্যের মধ্যে কোনো মিল আছে বলে আমরা মনে করি না, অমিল আছে বলে আমরা মনে করি না। একই সুরে বাঁধা বিচারপতি খায়রুল হকের বক্তব্যই আওয়ামী লীগের বক্তব্য। বিচারপতি হকের রায়ের পরেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা এবং হতাশা বৃদ্ধি পেয়েছে। সরকার হয়ে উঠেছে লাগামহীন। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলস্বরূপ আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের দর্শনের মূল উৎপাটন করে প্রায় একদলীয় এক নায়কতান্ত্রিক বিচার সরকার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। কোনো কার্যকরী পার্লামেন্ট নেই, সরকারের কোনো জবাবদিহিতা নেই। সকল গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে একদলীয় দুঃশাসন রাষ্ট্র পরিচালিত হচ্ছে। দুর্নীতি আজ সকল নজির ছাড়িয়ে গেছে। জনগণ ন্যায় বিচার থেকে হচ্ছে বঞ্চিত। বর্তমান সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নেই, এই পার্লামেন্টেরও কোনো ম্যান্ডেট নেই। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা, বাকি 147 আসনে প্রকৃতপক্ষে কোনো ভোটারই ভোট দিতে যাননি। সেই পার্লামেন্টে বিচারকদের অভিশংসন অপসারণের দায়িত্ব পেলে শেষ ভরসার জায়গাটুকুও হারিয়ে যাবে। বিচারপতি খায়রুল হকের বক্তব্যকে আমরা ধিক্কার জানাই যে তিনি কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ তো করেননি, বরঞ্চ একটি অন্যায়ের পক্ষে সাফাই গাইছেন। গতকাল এবং আজ আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়ের উপরে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা হতাশ হয়েছেন, সংক্ষুব্ধ হয়েছেন। তা হওয়ারই কথা। এই জন্যে যে তারা যে দানব সৃষ্টি করেছেন সেই দানবই তাদেরকে গ্রাস করতে চলেছে। এখনও তারা তা বুঝে উঠতে পারছেন না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে আরেকবার ধন্যবাদ জানাই এই জন্যে যে তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই বিষয়গুলোকে। সীমাহীন দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, ক্ষমতার অহংকার আজ স্বাধীনতা যুদ্ধের সকল স্বপ্ন অর্জনগুলোকে ভেঙে মার করে দিয়েছে। এই দুঃসময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই রায় ন্যায় সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য নিঃসন্দেহে আশার আলো। আমরা সংগ্রাম করছি সুশাসন, ন্যায় বিচার ও গণতন্ত্রের জন্য। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। এরপর আরেকটি বিষয় আপনাদের আমি ইনফরমেশনের জন্য দিতে চাই যে আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গণতন্ত্রের প্রশ্নে আপসী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে গতকাল লন্ডনে একটি হাসপাতালে সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার হয়েছে। আশা করি তিনি দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবেন এবং মিলিত হবেন। আমরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য আগামী শুক্রবার ও শনিবার সারা দেশে সকল মসজিদ, মন্দির ও গির্জায় সকল ধর্মের মানুষের পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে
দোয়া এবং প্রার্থনার অনুষ্ঠানের কথা বলেছি। ধন্যবাদ। বলেন, প্রশ্ন থাকলে বলেন। সেটা তো প্রশ্নের উত্তর ওনারা দেবেন, আমি দিতে পারবো না। এই রায়টা, এই প্রশ্নের উত্তরটা তো ওনারা দেবে না। এক নায়কের চেয়ে তো খারাপ অবস্থায় দেশ পরিচালনা করছেন, দানবীয় ভাবে এটা এসে গেছে। সেই কথাগুলোই কিন্তু বারবার এখানে এসছে, এবং এই রায়ের মধ্য থেকে যেটা এসছে সেটা হচ্ছে যে এটাকে আমরা অনেকেই মনে করি এটা একটা ফিলসফিক্যাল একটা স্টেটমেন্ট, একটা দর্শন আছে এর মধ্যে, এবং যেটা আপনার ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনাও আছে এটার মধ্যে। এবং এই রায়ের কারণেই তাদের যে স্বরূপ উদ্ঘাটিত হয়েছে, তাদের চেহারা উন্মোচিত হয়ে গেছে, সেই জন্যই তারা এইভাবে কথা বলছে। পাওয়ার কন্টেস্টের তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আসলে সমস্যাটা কি দাঁড়িয়েছে, যে এই সরকার অত্যন্ত সচেতনভাবে রাষ্ট্রের সমস্ত স্তম্ভগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বিচার বিভাগ একটা সম্পূর্ণ আলাদা একটি স্তম্ভ, একটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেটাকে তারা নষ্ট করে দিচ্ছে, তাদেরকে নিজের করায়ত্ত করতে চায়। আমরা দেখেছেন ইতিমধ্যে কত, প্রায় 1 বছর 1.5 বছর বেশি হয়ে গেল যে আপনার যে নিম্ন আদালতের কর্মকর্তা কর্মচারীদের যে আপনার আচরণবিধি, সেটা এখন পর্যন্ত সেটা সম্ভব হয়নি, তারা দেরি করছে। এবং উচ্চ আদালতের বিচারপতির যে নিয়োগ, সেটা আপনার সুপ্রিম কোর্টের কাছে আসেনি। এই জিনিসগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে এরা পুরো জিনিসটাই নিয়ন্ত্রণ করে রাখতে চায়। আপনারা নিজেরাই বোঝেন যারা সাংবাদিকতা করছেন, মিডিয়াকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে। আপনারা দেখছেন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে, ঠিক একইভাবে তারা বিচার বিভাগকেও তারা নিয়ন্ত্রণ করে রাখতে চায়। এবং সেই জন্যই তাদের এই এত আপনার গাত্র দেওয়া শুরু হয়েছে, কারণ এত স্পষ্ট করে এই কথাগুলো এর আগে কখনো আর এইভাবে আসেনি, সেই জন্যই তারা প্রমাদ গুনতে শুরু করেছে। ডোন্ট থিঙ্ক দ্যাট যে আমি অষ্টম সংশোধনী যখন হয়, মানে বাতিল হয়ে যায় আর্টিকেল 100, ওই যে চতুর্দিকে যে 8টা জেলায় হাইকোর্ট করা হয়েছিল, ডিসেন্ট্রালাইজেশন অফ দি হাইকোর্ট ডিভিশন, এটা জাতীয় পার্টির সময় এটা করা হয়েছিল, সংশোধন করে সংবিধানকে। সেই সংশোধনী সুপ্রিম কোর্ট কি বলে না বাতিল করে দিল। একজন প্রশ্ন করছিলেন যে পার্লামেন্ট এবং বিচার বিভাগ, উচ্চ আদালত এখানে মুখামুখি হচ্ছে। বিষয়টা হলো যে পার্লামেন্ট কিন্তু আইন তৈরি করে, আর আইনটা সংরক্ষণ করে কে? উচ্চ আদালত। এখন আপনাকে প্রশ্ন, এখানে প্রশ্ন একটাই, এই যে একটা রায় দিলেন, রায়ের মধ্যে কতগুলি পর্যবেক্ষণ দিলেন, এই পর্যবেক্ষণের মধ্যে কোনো পর্যবেক্ষণ, কোনো মন্তব্য সংসদের পাশকৃত কোনো আইনের সাথে সাংঘর্ষিক কিনা, বরং পার্লামেন্টে যে আইনগুলি আছে প্রচলিত, সেই আইনগুলি সঠিকভাবে প্রয়োগ হয় না, নাগরিকের অধিকার, সেই অধিকার ভোগ করতে পারে না, এই মন্তব্যগুলি কিন্তু আছে। যেমন আমিত্ব, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের যে কালেকটিভ লিডারশিপ, সেখানে এই যে আমিত্ব, অর্থাৎ আমি সব করতেছি, আমি সব করছি, এখান থেকে একটা সুস্পষ্ট কথা আছে। অর্থাৎ গণতন্ত্র কিন্তু কোনো একক ব্যক্তি না, গণতন্ত্র কিন্তু সকলের কালেকটিভ সিদ্ধান্তের একটা ক্যাবিনেট কিন্তু একটা কালেকটিভ সিদ্ধান্ত। যে আমাদের মধ্যে যে আমিত্ব, আমি, এই শব্দগুলি কিন্তু আমরা 10 বছর যাবত শুনতেছি। সুতরাং যে সুপ্রিম কোর্টের এই রায়টা কিন্তু বেসিক আইনগুলিকেই ব্যাখ্যা করছে এবং সুস্পষ্টভাবে আমাদের সামনে স্পষ্ট করছে যে এই বিষয়গুলি আইনে আছে, যেগুলিকে সংরক্ষণ করা হয় না বা লালন করা হয় না বা এগুলিকে প্রয়োগ করা হয় না, সেক্ষেত্রে কিন্তু একটা দিক নির্দেশন দেওয়া হয়েছে। সুতরাং পার্লামেন্ট আর বিচার বিভাগ মুখোমুখি হওয়ার কোনো কারণ নেই, কারণ পার্লামেন্টের পাস করা আইনগুলি কিন্তু বিচার বিভাগ সংরক্ষণ করে এবং সেই আইনের ব্যত্যয় ঘটলে কিন্তু রিপিটিশন হয় এবং সেই আইনগুলোর ব্যাখ্যা আসে।